বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সকালে রাজধানীর মালিবাগে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, রক্ত পরীক্ষাই পারে সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে। সিফাত ফারুকীর প্রতিবেদন। বংশগত মারণ রক্তরোগ থ্যালাসেমিয়া। বাংলাদেশে থ্যালাসেমিয়া অত্যন্ত উদ্বেগজনক অবস্থায়। বর্তমানে দেশে প্রায় 60 থেকে 70 হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। প্রতি বছর অসংখ্য শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। আর নয় আড়ালে শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়াই অবহেলিতদের স্লোগান সামনে রেখে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দিবস উপলক্ষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, থ্যালাসেমিয়া কোনো অভিশাপ নয়, এটি প্রতিরোধযোগ্য রোগ। বিয়ের আগে ছেলে মেয়ের রক্ত পরীক্ষা নিশ্চিত করলে আগামী প্রজন্মকে মরণ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব। গাইডলাইনটা যদি আমাদের করা থাকতো যে আমাদের দেশে বিয়ে হতে হলে সবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লাডের কিছু কিছু পরীক্ষা অবশ্য করণীয়। বিয়ে পরবর্তীতে একটি অসুস্থ বাচ্চা যেটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে কষ্টকরভাবে, এবং যেটার জন্য প্রচুর সামাজিক এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে, কাজে সেইটার চেয়ে না হওয়াটা ভালো না। মন্ত্রী বলেন, স্বাধীনতার এতদিনেও থ্যালাসেমিয়া রোধে সরকারি উদ্যোগে কোনো কার্যকর ব্যবস্থা তৈরি হয়নি। তবে বর্তমান সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। খুবই আনফরচুনেট যে স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে আমাদের। সো এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজ বাদই দিই, সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারি নাই। অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায় না। এই সময় মন্ত্রী থ্যালাসেমিয়া রোগীদের সাথে কথা বলেন, জানান এই রোগ রোধে সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা। এছাড়া বিয়ের আগে ছেলে মেয়ের রক্ত পরীক্ষায় সামাজিক বাধা এবং কুসংস্কারকে রুখে দেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। জ্ঞানের অভাব, সবচেয়ে বড় জিনিস ইগনোরেন্স, মূর্খতা, যার জন্য মানুষের মধ্যে কুসংস্কার আসে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ। দিনটি জাতীয় পর্যায়ে উদযাপনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য আয়োজন করে। কুষ্টিয়ার শিলাইদহে, সিরাজগঞ্জের শাহজাদপুরে ও নওগাঁয় কবির স্মৃতি বিজড়িত স্থানগুলোতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। অনুষ্ঠানে রাজনৈতিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। এই অঞ্চলে রবীন্দ্রনাথ তার জীবনে নতুন অধ্যায় শুরু করেছিলেন। তার কবিতা ও সাহিত্যের মধ্য দিয়ে সবার জীবন সাজানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নগর প্রতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে যাদের কাজ সারাক্ষণ হতাশা ছড়ানো। তারা বিভিন্ন সময় সমাজকে অস্থির করে রাখতে চায়, তাই সবাইকে সজাগ থাকতে হবে। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের কাচারি বাড়িতে বসেই জগৎ বিখ্যাত সাহিত্য রচনা করেছেন। এই অঞ্চলের মাটি ও মানুষকে ভালোবেসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা ও উপন্যাস। তার রচিত গান ও সাহিত্যকর্ম এদেশের মানুষ যুগ যুগ স্মরণ করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কাছারিবাড়িতে 3 দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্বোধনকালে তিনি একথা বলেন। বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, বাংলা সাহিত্যের কথা বলতে গেলেই রবীন্দ্রনাথের নামই প্রথম আসে। এজন্যই তাকে দেশবাসী নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করছে। এখানে অনেক কবিতা লিখেছে, সেই স্মৃতি জড়িত এই কুটিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুষ্টিয়ার শিলাইদহে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় কর্মসূচি। 3 দিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আল ইমরান, ৭১। শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে বিএনপি প্রথম গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কোনো গণহত্যাকেই এই সরকার বিনা বিচারে ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে জাতীয় জাদুঘরে স্মরণ সভায় তিনি বলেন, শাপলা হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ সরকার বিএনপির বহু নেতাকে অন্যায়ভাবে মামলা দিয়েছিল। মন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সমমনা সবাই আওয়ামী কর্তৃত্ববাদের নিপীড়নের শিকার হয়েছিল। শাপলা চত্বরে শহীদদের আরও বেশি মূর্তমান করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সবার দাবি পাঠানোর কথাও জানান তিনি। 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। বাহিনীতে যেসব বিশৃঙ্খলা ছিল তা কাটিয়ে উঠতে শুরু করেছে পুলিশ। বিকেলে রাজধানীর খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির একথা বলেন। তিনি বলেন, আগের সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, রাজধানীতে আরও কয়েকটি ফাঁড়ি ও থানায় স্থাপন করা হবে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজধানীবাসীকে আরও দ্রুত সেবা দিতে খিলক্ষেতে উদ্বোধন করা হয়েছে এই নতুন পুলিশ ফাঁড়ি, যা উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। পরে পুলিশ প্রধান বলেন, আবাসন সংকট সহ বাহিনীর নানা সমস্যা সমাধানে সরকার আন্তরিক, আর সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা কাজ করছেন। বসবাসের জন্য আমরা পুলিশের যে দাবি দেওয়া ছিল অচিরেই তারা আমাদেরকে দিচ্ছেন, এবং আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। সাম্প্রতিক সময়ে নানা কারণে পুলিশ বাহিনীতে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলেও তা অনেকাংশে নিয়ন্ত্রণে এনে সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনা হয়েছে বলেও জানান আইজিপি। বলেন, নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে আয়োজন করা হবে পুলিশ সপ্তাহ। পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। এই পুলিশ উইক আরও পুলিশকে সুশৃঙ্খল এবং জনবান্ধব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের অন্য যারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জড়িত, তারা আমাদেরকে নির্দেশনা দিবেন। এ সময় নানান ইস্যুতে কথা বলেন ডিএমপি কমিশনার। রাজধানীর নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি ও থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বাড্ডা থেকে ব্যারাজ এলাকা অনেক দূরে, 10-12 কিলোমিটার দূরে, ওখানেও আমরা একটা পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া করতেছি। আমরা জায়গা পেলে করব। গেন্ডারি এলাকার বা ওয়ারি এলাকার ঘুন্টিগড়, ওই এলাকাও আমরা পুলিশ ফাঁড়ি স্থাপন করব। এছাড়া আমাদের মঞ্জুরিকৃত 57টা পুলিশ ফাঁড়ি আছে। এই ফাঁড়িগুলো আমরা বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে যেখানে যেখানে ক্রাইম অ্যাফেক্টেড, যেখানে জনসংখ্যা বেড়েছে, যেখানে প্রয়োজন, সেখানে আমরা নিয়ে যাচ্ছি। নগরবাসীর নিরাপত্তা জোরদারে প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ের উপর জোর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আন্দোলন হয়েছে, কিন্তু সরকার সেসবে গুরুত্ব না দিয়ে পুরনো পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যবসা বাণিজ্য, শিল্পসহ সব খাতকে স্বাধীন রাখার পরামর্শ দেন গোলাম পরোয়ার। কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রেলওয়ের বিশাল সম্পদ অব্যবস্থাপনার কারণে
লাভের মুখ দেখছে না বলেও অভিযোগ করেন এই জামাত নেতা। এ সময় রেলওয়ে শ্রমিক সহ সব শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। উন্নয়নকে যদি বৈষম্যহীন করতে হয় তাহলে জাতীয়ভাবে আপনি জরিপ করুন, সার্ভে করুন, কোথায় রেল লাইন নাই, কোথায় সড়ক যোগাযোগ, নানান নেটওয়ার্কের প্রয়োজন। ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য যে জুলাই আগস্টের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে আমাদের তারুণ্যের অজেয় শক্তিরা কিন্তু এই স্লোগানই দিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সুবিচার, ন্যায় বিচার। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, ৩০-৪০ হাজার লোক আহত ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংগঠিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির অঙ্গ সংগঠনের অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। উদ্দেশ্যমূলক সমালোচনাকে ষড়যন্ত্রের অংশ বলেও উল্লেখ করেন রিজভী। বিরোধী দলকে তাই ষড়যন্ত্রমূলক নয়, গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। বিএনপির 3টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আগামীকালের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তার উপদেষ্টা। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সরকারের পরিকল্পনা এবং সেই অনুযায়ী ভূমিকা পালন করতেই এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে, এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো সেটা তো কেউ সমালোচনা করতেই পারে। তারা বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে এইটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক হবে না। তখনই ষড়যন্ত্রের বিষয়টা আসে। দল এবং দলের যে সরকার ইতিমধ্যে ক্ষমতা আসার পরে এই 2 মাস বা 2 মাসে যে কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করেছে, যে প্রতিশ্রুতি অনুযায়ী যে পদক্ষেপগুলো নিয়েছে, যে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তারা উপস্থাপন করবেন। আধুনিক যান্ত্রিক জীবনে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অপরিমিত খাদ্যাভ্যাসের কারণে হৃদরোগ দ্রুত বাড়ছে। খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। শুক্রবার চট্টগ্রাম হার্ট অ্যাটাক প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। চট্টগ্রামের প্রবর্তক সংঘের মাস্টারদা সূর্য সেন অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস। এ সময় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা গেলে লাখো জীবন বাঁচানো সম্ভব। বক্তারা হার্ট সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম, খাবারে সতর্কতা ও সুশৃঙ্খল জীবনযাপনের উপর গুরুত্ব আরোপ করেন। ব্লাড প্রেশার যাদের হয় তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, ডায়াবেটিস যাদের থাকে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। কাজে এই রোগগুলো যাতে আমরা যদিও থাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে ব্যায়াম এবং ঘুম এবং টেনশনলেস লাইফস্টাইল, এবং না হওয়ার জন্য এগুলো পরিমিত ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, টেনশনলেস লাইফ লিড করতে হবে, ঘুমাতে হবে। একদিন পরই বিশ্ব মা দিবস। এই উপলক্ষে মায়েদের শুভেচ্ছা জানালো ছোট ছোট সন্তানেরা। আর সন্তানরাও যেন ডিভাইস থেকে দূরে থাকতে পারে সেই চেষ্টাও ছিল বিশেষ এক আয়োজনের। আর ছিল বাবাদের সন্তান লালন পালন ও যত্ন নেয়ার কায়দা কানুনের প্রশিক্ষণ। আরও জানাচ্ছেন সুমনা সুমি। শিশুদের প্রাণ মা, তাই তো মায়েদের জন্য বিশেষ দিনে সন্তানের শুভকামনা। মাকে চকলেট কিনে দিয়েছি। হ্যাপি মাদার্স ডে। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমি অনেক মাকে ভালোবাসি। ড্রয়িং, ক্রাফট আর ম্যাজিক শো দেখেছি। আজকে এই প্রোগ্রামটা আমরা দেখলাম, আমার ড্রয়িং করলাম, আমি খুবই খুশি হয়েছি। এটা খুবই ভালো ছিল আমাদের কাছে অনেক। নারী ছেড়ে ধনের পরিপূর্ণ বিকাশে মায়ের নিরলস প্রচেষ্টা আদিকাল থেকেই, তারই পুনরাবৃত্তি চোখে পড়ে এই আয়োজনে। আজকে পুরো দিন এখানে প্রোগ্রাম হচ্ছে, ও ক্রাফটিং এ, তারপর
তারপরে আর্টে, তারপরে এখানে কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করছে। সো আমাদের খুবই ভালো লাগছে। সৃজনশীল প্রতিভার মেধা বিকাশের জন্য বাচ্চাকে নিয়ে আসছি। আমরা এসেছি গাজীপুর থেকে। খুব ভালো লাগলো আপনাদের এই অনুষ্ঠানটা। আমি চাই আপনারা আরো করেন, আমরা আরো আসি। এখানকার প্যারেন্টিং সেশন যেন সেই চেষ্টাকে আরো সহজ করে তুলছে। আমরা টগোমোগো এই প্যারেন্টিং হাবটা আমরা আসলে পুরো 7তলা বিল্ডিং জুড়ে প্রত্যেকটা জায়গাতেই বাবা মা দুজনকেই কিভাবে আমরা সাহায্য করতে পারি এবং তাদের যে প্যারেন্টিং জার্নি সেখানে কিভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। যেগুলো তাদের ডেভেলপ করা দরকার সেই জিনিসগুলোই টগোমোগো প্যারেন্টিং হাব নিয়ে আসছে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমের মাধ্যমে। এ সময় অভিভাবকরা জানান শিশুদের আনন্দে মা দিবস যেন আরো পরিপূর্ণ হয়ে উঠেছে। সুমন সুমি, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।